আমরা ভ্রমণ প্রিয় বাঙালি, কর্মব্যস্ত জীবন থেকে একদিনের ছুটি পেলেই আমাদের মন চাই কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সন্ধান দেবো একটি সুন্দর হোটেলের। একেবারে নিরিবিলি গ্রাম্য প্রকৃতির মাঝে এই হোটেল। কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টা দূরে। আপনারা চলে আসতে পারেন আমার মতো সপ্তাহটি কাটাতে। একটি দিন এবং চাইলে একটি রাত সুন্দরভাবে সুন্দরবন জঙ্গলের মাঝে কাটাতে পারেন। আমি পৌঁছে গেছি পাখির আলয়, পাখির স্বর্গরাজ্য। নর্মালি 2 নাইট 3 ডেজের সুন্দরবন প্যাকেজে রাত্রিযাপন কিন্তু এই যে পাখিরালয় এখানেই হয়। এবং পাখিরালয় হচ্ছে একটি নতুন হোটেলের উদ্বোধন। আমাকে ইনভাইট করেছেন দাদা, আমি চলে এসেছি এই হোটেল চত্বর ঘুরে দেখতে এবং আপনাদের দেখাতে। চলুন তবে শুরু থেকেই শুরু করি। এই স্থান স্বল্প খরচে আমি কিভাবে এসে পৌঁছালাম। স্বল্প খরচে আসার জন্য বেস্ট মাধ্যম ট্রেন। ট্রেনে আসতে চাইলে শিয়ালদা সাউথ সেকশন থেকে আপনাকে ধরে নিতে হবে ক্যানিং লোকাল। ভোর 5:45 থেকে শুরু করে একাধিক ট্রেন রয়েছে পরপর। 7:42, 8:28, 9:10 প্রভৃতি ট্রেন রয়েছে। আমি আজকে ধরছি 9:10 ট্রেন এবং আমি চলেছি ক্যানিং। একটি অ্যাডভাইস দিয়ে রাখি, আপনারা শিয়ালদা থেকে ক্যানিং লোকালের একটু সামনের দিকের কোচগুলোতে আসার চেষ্টা করবেন, যেহেতু ক্যানিং স্টেশনে আমাদের সামনের দিকে বার হতে হবে। তো সেই কারণে ক্যানিং নামার পরে অনেকটা সুবিধা হবে। ক্যানিং স্টেশনে নামার পরে বাজার চত্বর থেকে আমি বার হয়ে এলাম এবং ক্যানিং স্টেডিয়ামের সামনে থেকে আমি বাস ধরলাম গদখালির উদ্দেশ্যে। একাধিক বাস রয়েছে। আপনারা যদি বাসে না আসতে চান, গদখালি পর্যন্ত কিন্তু একাধিক অটো, ম্যাজিক ভ্যান বিভিন্ন বন্দোবস্ত রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো মাধ্যম বেছে নিতেই পারেন। ক্যানিং থেকে গদখালির দূরত্ব প্রায় 28 কিলোমিটার। এই 28 কিলোমিটার আসার জন্য বাসে ভাড়া লাগে 40 টাকা জনপ্রতি। আপনারা যারা মনে করছেন যে ট্রেনে আসবেন না, আপনারা বাই রোড গদখালি চলে আসতে পারেন। কলকাতা থেকে প্রায় 97 কিলোমিটার ডিস্টেন্স গদখালি। বাই রোড আসার পরে আপনারা যদি 4 চাকায় আসেন, আপনারা মনে করলে এই গদখালি চত্বর এখানে রয়েছে একাধিক পার্কিং এরিয়া। এখানে আপনারা আপনাদের গাড়িগুলি সুরক্ষায় রাখতে পারেন। এছাড়া যদি বাইকে আসেন, আপনারা চাইলে বাইকও এখানে পার্কিং করতে পারেন। যদি মনে করেন বাইক পার্কিং করবেন না, আপনারা বাইক কিন্তু ফেরিতে পারাপার করে গোসাবা হয়ে ডাইরেক্ট হোটেলে নিয়ে আসতে পারেন। এর আগের সুন্দরবন ট্যুরে 2 নাইট 3 ডেজের প্যাকেজে নর্মালি সোনাখালী থেকে আমাদের বোট উঠিয়ে এই গোসাবাতে ফার্স্ট হল্ট করে এখানে বেকন সাহেবের বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার জন্য। এবার প্রথম আমি গদখালি ফেরিঘাট থেকে চলেছি গোসাবা ফেরিঘাট। এখানে জনপ্রতি 5 টাকা করে লাগে এবং যদি বাইক যাই সেক্ষেত্রে 30 টাকা লাগে। গদখালি ফেরিঘাট থেকে গোসাবার জন্য লাস্ট ফেরি রাত্রি 9টা এবং গোসাবা থেকে গদখালির জন্য লাস্ট ফেরি রাত্রি 8:30। এটা মাথায় রাখবেন। মাত্র 5 টাকার বিনিময়ে এই অনবদ্য পরিবেশের মধ্য দিয়ে একটু অ্যাডভেঞ্চারকে ফিল করতে করতে আপনি পৌঁছে যাবেন গোসাবা। গোসাবা ফেরিঘাট থেকে নামার পরে বাঁদিকে গোসাবা মার্কেট চত্বর দিয়ে কিছুটা হেঁটে আসতে হবে। মিনিট 2 হেঁটে এসেই আপনি পৌঁছে যাবেন যেখান থেকে এই পাখিরালয়ে আসার জন্য গাড়ি পেয়ে যাবেন। গোসাবা মার্কেট থেকে পাখিরালয়ের ডিস্টেন্স মাত্র 7.5 কিলোমিটার। এই রাস্তাটি অনবদ্য, এখন দারুণ রাস্তা। শেষে 1 কিলোমিটার রাস্তা একটুখানি খারাপ, তবে গোটা রাস্তাটি দারুণ। পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আসবেন, চোখ জুড়িয়ে যাবে এবং মন শান্ত হবে। এই 7.5 কিলোমিটার আসার জন্য রয়েছে ইঞ্জিন ভ্যান। এখানে জনপ্রতি 30 টাকা করে নেয়। গোসাবা মার্কেট থেকে আপনারা সে পৌঁছে যাবেন পাখিরালয় এবং পাখিরালয়ের এই যে টাইগার মোড়, এখানে আপনারা চলে আসবেন। টাইগার মোড় থেকে ডান দিকের এই যে ঢালাই রাস্তা, এই পথে 1 থেকে 1.5 মিনিট হেঁটে এলেই আমাদের এই রিসর্ট। টাইগার মোড় নামার পরে ডান দিকে লক্ষ্য করবেন একটি খেলার মাঠ। সেই খেলার মাঠের পাশ দিয়েই এই যে নতুন ঢালাই পথ, এই পথে আপনাকে হেঁটে আসতে হবে। কি সুন্দর লাগছে না দেখুন, দুপাশে একাধিক গাছপালার সারি। অভিনন্দন রিসর্টের এ হচ্ছে প্রবেশ পথ। অ্যাকচুয়ালি দাদার দার্জিলিংয়ে যে হোটেল ম্যাল পয়েন্ট বা ম্যাল ক্রিস্ট এবং সিটং চত্বর যে হোটেল রয়েছে, সে সমস্ত চত্বরের ভিডিও আমি করে এসেছিলাম। সেই রিসোর্টসে একটি ফ্যামিলিয়ার বন্ধন, সেই কারণে উদ্বোধনের দিনকে আমাকে ইনভাইট করেছে এবং হোটেল চত্বর কেমন কি পরিবেশ সেটি ঘুরে দেখে নেওয়া আর কি। প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার পরই পরিকাঠামোটা অনেকটা এরকম।
খুব সুন্দর রং করা এবং একেবারে ঝাঁ তকতকে নতুন রিসর্ট, এবং এ পাশে রয়েছে এনাদের ডাইনিং এরিয়া। এই অভিনন্দন রিসর্ট কেমন পরিবেশে সেটা তো আপনাকে দেখালাম, আপনার বেশ ভালো লাগবে তাই না? আমার কিন্তু পরিবেশটি দারুণ লেগেছে। এবার চলুন এই যে নতুন অভিনন্দন রিসর্ট তার রুমগুলি পরিকাঠামো কেমন সেটি একটু ঘুরে দেখাই আপনাকে। আমি চলে এসেছি এই অভিনন্দন রিসর্টের দোতলাতে, এবং একেবারে কোণার যে রুমটি সেটি প্রথমে ঘুরে দেখাবো। এই দেখুন, পুরো সাদা রং করা রুম এবং ঝাঁ তকতকে রুম, একেবারে নতুন রুম, সেই কারণে কিন্তু বেশ পরিপাটি করে সাজানো। এপাশে রয়েছে ডাবল বেড, এপাশে রয়েছে আরেকটি ডাবল বেড, অর্থাৎ এই রুমে 4 জন আপনারা অনায়াসে শেয়ার করে থাকতে পারবেন। রয়েছে একাধিক চার্জিং প্লাগ, এপাশে জলের ব্যবস্থা রয়েছে, টি টেবিল, আলমিরা রয়েছে, এদিকে একটি জানালা রয়েছে যেখান থেকে আপনারা ঠিক এইরকম ভিউ পাবেন। এপাশে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট, এটি একটি নন এসি রুম, বেশ পছন্দসই রুম। এই রুমের পাশের এটিও একটি নন এসি রুম। এই রুমে কিন্তু আপনারা গ্রুপ আসলে 4 জন থেকে 5 জন অনায়াসে শেয়ার করে থাকতে পারবেন। এপাশে রয়েছে জানালা, জানালা থেকে অনেকটা এরকম গ্রাম্য পরিবেশের ভিউ। এপাশে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই অভিনন্দন রিসর্টের 2টি নন এসি রুম দেখিয়েছি আপনাকে, এবার 2টি এসি রুম দেখাবো। এই যে সিঁড়ি পথ, তার বাম দিকের রুমগুলো হচ্ছে নন এসি এবং ডান দিকের এগুলো হচ্ছে এসি রুম। এপাশে এই যে রুম দেখছেন এটি আমার বরাদ্দ রয়েছে। রয়েছে 2টি ডাবল বেড, 4 জন অনায়াসে শেয়ার করে থাকা যায়। এটিও কিন্তু নন এসি রুমের মধ্যে পরিকাঠামো, শুধু ডিফারেন্ট হচ্ছে এখানে রয়েছে একটি এসি, এবং রুম থেকে কিন্তু দারুণ ভিউ রয়েছে। এখন সূর্যাস্তের মুহূর্ত, কি সুন্দর লাগছে তাই না? দারুণ অনবদ্য ভিউ। এপাশে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। চলুন পাশের এসি রুমটি এক ঝলক দেখিয়ে নিই। এখন সময় ঘড়িতে 9টা। সন্ধ্যায় পাখিরালয় চত্বর ঘুরে এলাম এবং আবারও চলে এলাম হোটেল। এখন হোটেলের যে ডাইনিং এরিয়া সেখানে গিয়ে রাত্রের ডিনারটি সারবো। সন্ধ্যাকালীন হোটেলের লাইট সজ্জা দেখুন, কি সুন্দর লাগছে, কালারের সঙ্গে ভালো মানিয়েছে বেশ। আজকের রাত্রে রয়েছে ভাত, সাথে ডাল, আলু ভাজা, পটল ভাজা, এর সঙ্গে স্যালাড দিয়ে দিয়েছে, পেঁয়াজ, লঙ্কা, লেবু, এর সঙ্গে মাছ এবং চাটনি। সুপ্রভাত বন্ধুরা, রিসর্ট অভিনন্দন থেকে আপনাকে স্বাগতম। আছে টোটাল 16টি রুম, তার মধ্যে কিছু রুম তো আপনাকে দেখানোর চেষ্টা করলাম। এখানে সব রুমগুলি হচ্ছে ঝাঁ তকতকে রুম, একেবারে নতুন রুম এবং একই রকম পরিকাঠামো। সব রুমগুলি 4 বেডেড। আজ 1 মে, একেবারে অফ সিজনই বলতে পারেন সুন্দরবনে, সেই কারণে কিন্তু পাখিরালয় চত্বর পুরো ফাঁকা। কাল সন্ধ্যা এসেছিলাম, এই সমস্ত চত্বর একেবারে টুরিস্ট নেই, এবং সকালবেলা যাচ্ছি দেখুন দোকানগুলি সবই বন্ধ এবং পুরো শান্ত নিরিবিলি পাখিরালয়। মোটামুটি 2 রাত 3 দিনে যারা প্যাকেজে আসেন তেনাদের কিন্তু এই পাখিরালয়তেই 2 রাত থাকা বন্দোবস্ত হয়। তো আমার 1 নাইট 2 ডেজের প্যাকেজে 1 নাইট আমরা পাখিরালয় থাকলাম। এবার আমরা এখান থেকে বোটে উঠবো এবং জঙ্গল সাফারিটা, মানে সুন্দরবন ট্যুরের মূল যে সাফারি সেটা আমরা করব। লোকজন সুন্দরবন ঘুরতে আসলে এই সুন্দরবনই চাই, নিরিবিলি শান্ত সুন্দরবন, অ্যাডভেঞ্চার প্রিয় সুন্দরবন। দেখুন এই মুহূর্তে সুন্দরবন একেবারে নিরিবিলি। এই সমস্ত চত্বর আপনি দেখে আইডিয়া করতে পারছেন যদি সুন্দরবনের আগে ভিডিও দেখে থাকেন। এখানে থাকে 200 থেকে 250 বোট, একমাত্র আমাদের বোটটি জেটি ঘাটে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটি কিন্তু আমার খুব প্রিয় জায়গা পাখিরালয়ের, মানে পাখিরালয় চত্বর আসলেই এই জায়গায় এসে সন্ধ্যাটা বেশ দারুণভাবে অতিবাহিত হয়। প্রায় ঘন্টা 1.5 থেকে 2 এখানে বেশ ভালো লাগে, কারণ এখানে খুব সুন্দর হাওয়া দেয় এবং এই যে মনোরম পরিবেশ বুঝতে পারছেন। পৌঁছে গেছি পাখিরালয় জেটিতে। তবে জেটির এমন রূপ আমি কিন্তু প্রথমবার দেখছি। এর আগে যতবার এসেছি এই জেটিতে তখন কিন্তু প্রচুর ভিড়ভাড় থাকে
এবং প্রচুর বোটের সমারোহ। আজকে একমাত্র আমাদেরই বোট। পিছনে দাঁড়িয়ে রয়েছে এমভি বনলতা। আমরা এসে পৌঁছে গেছি সজনেখালি। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অর্থাৎ জঙ্গল সাফারির প্রথম পয়েন্ট কিন্তু এটি। এবং এখান থেকে গাইড বোটে উঠবে বাঘ মামার অভ্যর্থনা। যেহেতু টুরিস্টের পরিমাণ কম, সেই কারণে কিন্তু একটু অগোছালো, এই মুহূর্তে একটু অপরিষ্কার মনে হচ্ছে, লোকের আনাগোনা নেই, বোঝা যাচ্ছে। সুন্দরবনের এই সজনেখালি একাধিকবার দেখেছেন। সজনেখালিতে খাস করে দেখার কিছু নেই। এখানে দেখার মতো রয়েছে আমার ডানাতে যে পুকুর, এই পুকুরে কচ্ছপ, এখানে রাখা রয়েছে কচ্ছপ, এবং এই যে প্রবেশ পথ, সেখান দিয়ে যাওয়ার পরে রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের কেমন কি পরিবেশ সেটি দেখা যায় আর কি। কচ্ছপের ব্রিডিং পয়েন্টের পাশে রাখা রয়েছে অ্যাকোয়ারিয়াম, যেখানে কিন্তু দুটি কচ্ছপ রাখা রয়েছে। এবং এপাশে যদি ব্রিডিং পয়েন্টের দিকে তাকিয়ে থাকেন, দেখবেন কচ্ছপগুলি জলের উপরে মাথা তুলে মাঝে মাঝে দেখা দিচ্ছে, তবে একটু সময় নিয়ে দেখতে হবে। আচ্ছা, সজনেখালি আগের যে ওয়াচ টাওয়ার ছিল, তার পাশে আরেকটি ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে আর কি, কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি আগে চলেছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের উপর থেকে, যেহেতু এখন শান্ত নিরিবিলি, সেই কারণে আশেপাশ তো দেখাবো। এই ওয়াচ টাওয়ারে যখন সিজনে, তখন কিন্তু একেবারে হুড়ুহুড়ি লেগে যায়, মানে ওঠাটাই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার মনে হয়। তবে আজকে আমাদের বোটের লোকজনই নেমেছে এই মুহূর্তে, এবং পুরো ফাঁকা, বুঝতে পারছেন। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কচ্ছপের ব্রিডিং পয়েন্টগুলি এবং আশেপাশে ম্যানগ্রোভ চত্বর খুব সুন্দরভাবে দেখা যায়। তবে যদি ভিড়ভাড় থাকতো আমি উঠতাম না। আমি একাধিকবার উঠেছি। আপনারা যারা সুন্দরবন আসবেন, উপর থেকে যদি অমন দৃশ্য দেখতে চান, অবশ্যই উঠতে পারেন। সজনেখালির এই জায়গাকে এত শান্ত কখনো দেখেছেন কি আপনি? এপাশে রয়েছে আরেকটি পুকুর, এই পুকুরে কুমিরগুলি রাখা রয়েছে। এবারে ট্যুরে সজনেখালিতে যে ঘাটে নামা, সেই ঘাটে আবার বোটে ওঠা। অন্যান্য বার যখন একটু ভিড়ভাড় থাকে, এ ঘাটে যখন চাপ থাকে, এই জেটি ঘাটে নামিয়ে এর পাশে ওপাশে যে জেটি ঘাট আছে সেখানে ওঠানো হয়। তবে এবার যে ঘাটে নেমেছি আমরা, সেই ঘাটেই আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে এবং সেই ঘাটে ওঠা। সকাল 10টা, সজনেখালি চত্বর ঘুরে দেখার পরই হাতে চলে এলো সকালে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম এবং সাথে ডিম সিদ্ধ। সজনেখালি ওয়াচ টাওয়ার ঘুরে দেখার পরে ব্রেকফাস্ট, এবং ব্রেকফাস্ট করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম সুজন্যখালি খাল। এই সুজন্যখালি খাল বরাবর আমরা আগে চলেছি সুজন্যখালি বিট। রোদের তেজ আছে, যথেষ্ট তেজ আছে, তবে হাওয়াও দিচ্ছে, সেই কারণে কিছুটা স্বস্তি। ঘড়িতে সময় 10:30। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য সুজন্যখালি বিট। সুজন্যখালি বিটেও কিন্তু একমাত্র আমাদের লঞ্চই এসে হাজির, সেই কারণে একটু স্বস্তি, ফাঁকায় নিরিবিলিতে দেখে নিতে পারবো। এই সুজন্যখালি বিট, এখানেও রয়েছে এরকম হেঁটে যাওয়ার বন্দোবস্ত, দুপাশে করা রয়েছে ফেন্সিং। আপনারা এর আগে একাধিকবার দেখেছেন। এখানে খাস করে যেটি দেখার সেটি হচ্ছে যে ম্যানগ্রোভের গাছগুলি আছে, সেগুলিকে এখানে মার্কিং করা আছে, সায়েন্টিফিক নেম দিয়ে লেখা আছে, এবং তার বোর্ড আপনারা দেখতে পাবেন যাওয়ার সময়। এবং প্রতিটা গাছে এখানে কিন্তু মার্কিং করা আছে, এটি খাস করে এখানে দেখার বিষয়। এবং এই রাস্তা পথে হেঁটে যাওয়ার পরে রয়েছে ওয়াচ টাওয়ার, সেদিকে আগে চলেছি। জানেনই তো, সুন্দরবনের যেখানে ওয়াচ টাওয়ার রয়েছে, তার পাশে, তার সামনে করা আছে মিষ্টি জলের পুকুর। অর্থাৎ বিভিন্ন বন্য জীবজন্তু যদি এখানে জল খেতে আসে, সেটি এই ওয়াচ টাওয়ার থেকে লক্ষ্য করা যায়। এবং অনেক দূর অবধি ম্যানগ্রোভকে কেটে রাখা রয়েছে, যাতে কিনা ওয়াচ টাওয়ার থেকে ভালো করে দেখা যায়। তবে এত গরম, এই গরমে কি কোনো জীবজন্তু বাইরে বার হবে? আমার তো মনে হয় না। এই সুজন্যখালিতেও আজকে সে একই ব্যাপার, যে ঘাটে আমরা নেমেছি সেই ঘাটে বোটে ওঠা।
এই সুন্দরবন ভ্রমণে ট্যুরিস্টদের প্রবেশ্য সবচেয়ে সরু খাঁড়ি বনবিবি ভাড়ানি। বর্তমানে আমরা প্রবেশ করে গেছি বনবিবি ভাড়ানিতে। এখন জোয়ারের মুহূর্ত, সেই কারণে মনে হচ্ছে খাঁড়িটি একটু বড়, তবে কিন্তু যখন ভাটা হয় একেবারে সরু খাঁড়ি। রোদ আছে যেমন, তেমন হাওয়াও আছে, ভালো লাগছে বেশ। এই বনবিবি ভাড়ানি বরাবর আমরা আগে চলবো এই সুন্দর পরিবেশকে দেখতে দেখতে, এবং আমরা আগে চলেছি পঞ্চমুখানির দিকে। ঘড়িতে সময় বেলা 1টা। আমরা আগে চলেছি দোবাকি এবং বর্তমানে রয়েছি পঞ্চমুখানি। আমরা এসে পৌঁছে গেছি আজকে আমাদের শেষ গন্তব্য দোবাকি ক্যাম্প। দোবাকি ক্যাম্পে কিন্তু যেহেতু বোট এখন কম, সেই কারণে একই রকম সিস্টেম, মানে একই ঘাটে, এই ঘাটে ওঠা এবং এই ঘাটে নামা। নর্মালি আগের যে ঘাট ওই ঘাটে নামিয়ে দেয় এবং এই ঘাটে ওঠা হয়, তবে দ্বিতীয় যে ঘাট অর্থাৎ যে ঘাটের কাছাকাছি হচ্ছে ওয়াচ টাওয়ার, সেই ঘাটে নামিয়ে দিয়েছে। এই দোবাকি ফেমাস, আপনারা জানেন। দোবাকিতে রয়েছে ক্যানোপি, প্রায় 500 মিটার লম্বা ক্যানোপি। পৌঁছে গেছি দোবাকির ক্যানোপি ওয়াক, এবং এপাশে শুরুতে রয়েছে ওয়াচ টাওয়ার। প্রথমে আপনাকে ওয়াচ টাওয়ার চত্বর ঘুরে দেখাবো এবং তারপরে আগে চলবো ক্যানোপির দিকে। দোবাকির এই ওয়াচ টাওয়ার থেকে পিছন দিকে যদি আপনি তাকান, দেখতে পাবেন রয়েছে মিষ্টি জলের পুকুর। সে একই রকম বন্য জীবজন্তুরা যাতে জল খেতে আসে এবং দর্শনার্থীরা এসে যাতে দেখতে পায়, সেই কারণে বন্দোবস্ত। মিষ্টি জলের পুকুরে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি রয়েছে। দোবাকির এই ওয়াচ টাওয়ারে যতবার এসেছি, এই যে মিষ্টি জলের পুকুর, তার আশেপাশ চত্বরে কিন্তু হরিণ দেখেছি। এবারও এসে তার ব্যতিক্রম হলো না। দেখে নিয়েছি একাধিক হরিণ, দুটো হরিণ শুয়ে আছে, তার পাশে দুটো হরিণ ঘুরে বেড়াচ্ছে, মানে এখানে হরিণ রয়েছে। দোবাকি চত্বরে এসে কিন্তু আপনারা হরিণ দেখবেনই। এই দোবাকি ফেমাসই হচ্ছে এই ক্যানোপির জন্য। মাটি থেকে প্রায় 10 থেকে 12 ফুট হাইটে রয়েছে ক্যানোপি এবং প্রায় 500 মিটার লম্বা হচ্ছে এই ক্যানোপি। জঙ্গলের উপর দিয়ে হেঁটে যাওয়া এবং প্রায় ম্যানগ্রোভের উপর থেকে কেমন ভিউ সেটি দেখা। দোবাকি ঘুরে দেখার পরে আমরা এখন পৌঁছে গেছি পঞ্চমুখানি এবং এখন সময় দুপুরে লাঞ্চের। আজকে দুপুরে লাঞ্চে কি কি রয়েছে চলুন দেখাই। আজকে লাঞ্চে রয়েছে ভাত, ডাল, তার সঙ্গে সালাড দিয়ে দিয়েছে, লেবু এবং লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা, হচ্ছে পুঁই, কুমড়ো এবং আলু একটি তরকারি, সবজি, ভাঙন মাছ, তার সঙ্গে রয়েছে কাঁকড়া, চিংড়ি এবং শেষ পাতে আমের চাটনি। খুব ভালো লেগেছে, কিন্তু গরমটা একটু কম থাকলে ভালো হতো, যেহেতু গরমটা খুব বেশি। কিন্তু হোটেলের পরিষেবা, খাওয়ার দাওয়ার খুব ভালো লেগেছে আমার। দুপুরে খাবার ঠিক আছে, ভীষণই ভালো। এইসবে স্টার্ট করলাম যদিও, তবে স্টার্টিং থেকে খুবই ভালো। এরপর দেখছি এন্ডিং এ কি কি আছে। দুর্দান্ত হোটেল, নতুন হোটেল, হোটেল খুব দুর্দান্ত। পরিষেবা কেমন? পরিষেবা দারুণ, খাওয়া দাওয়া খুব ভালো, জলের ব্যবস্থাও খুব ভালো, টয়লেটও ভালো। আজকে দুপুরে খাওয়া দাওয়া ঠিক আছে? হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া এক্সিলেন্ট খাওয়া দাওয়া। মাছ যেগুলো দিয়েছে ঠিকঠাক রান্না? হ্যাঁ, এক্সিলেন্ট, অনেক রকমের মাছ দিয়েছে, সবগুলো তো খাওয়া সম্ভব না। ঠিক আছে। অভিনন্দন রিসর্ট আমার দারুণ লেগেছে। প্রথম দিন থেকেই তাদের রান্না বান্না আর পুরো সার্ভিস প্রচুর ভালো। এবং আজকে আমরা একটা ট্যুরে বেরিয়েছি, নৌকা বিহার যাকে বলে। তো সেখানে আমাদের সকাল থেকে ব্রেকফাস্ট করানো হয়েছে, তো ব্রেকফাস্ট করেছি, খুবই ভালো। আর এখন আমরা লাঞ্চ করছি, মানে মাছ, কাঁকড়া থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ নেই। এখন তো ইলিশের সময় না, তো আমরা ইলিশ পাওয়া যায়নি, তো তাই জন্যে 4 রকমের মাছ দিয়ে আমাদের মানে পুরো লাঞ্চ একদম সেরে আমাদের মানে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। খুব ভালো রান্না হয়েছে, পুরো ঘরোয়া যেরকম রান্না হয় এরকম রান্নার স্বাদ। ঠিক আছে। হ্যাঁ, চিংড়িটা খুবই ভালো। ঘড়িতে সময় বৈকাল 4:30 এবং সারাদিন ঘোরাঘুরি পরে
আমরা সে নেমে পড়লাম গদখালি জেটি ঘাট। এবার প্রশ্ন হচ্ছে, এই 1 নাইট 2 ডেজে এই প্যাকেজে খরচ কেমন? এই 1 রাত 2 দিনের প্যাকেজে খরচ যদি আপনারা সরাসরি হোটেল পৌঁছে যান এবং আপনাদের প্যাকেজটি ইভিনিং স্ন্যাক্স থেকে শুরু হয়, সেক্ষেত্রে 1600 টাকা। সেক্ষেত্রে আপনাকে ড্রপ করবে গদখালি। এবং যদি আপনাদের প্যাকেজটি লাঞ্চ থেকে শুরু হয়, সেক্ষেত্রে 1800 টাকা। অর্থাৎ আপনাকে আমি যেমনভাবে দেখালাম সরাসরি পৌঁছে যেতে হবে পাখিরালয়ের অভিনন্দন রিসর্ট, এবং তারপরে ওখান থেকে আপনার প্যাকেজ শুরু হবে এবং দ্বিতীয় দিনকে জঙ্গল সাফারি করার পরে আপনাকে ড্রপ করা হবে গদখালি। এনারা কিন্তু 2 নাইট 3 ডেজের প্যাকেজের বন্দোবস্ত করেন। আমি যেহেতু 1 নাইট 2 ডেজ এই প্যাকেজটি করলাম, তার ইনফরমেশন দিলাম। আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখছি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে রাখছি। আপনারা অবশ্যই সুন্দরবন চত্বর এলে যোগাযোগ করে নিতে পারেন। আজ তবে এ পর্যন্ত, সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।